সাহস থাকলে ৩৭০ ধারা পুনর্বহাল করুন, বিরোধীদের মোদির চ্যালেঞ্জ। ২ মাস পর সচল জম্মু কাশ্মীরের মোবাইল ইন্টারনেট সংযোগ। চীনকে বিভক্ত করতে চাইলে বিলীন হবে অস্তিত্ব, ভাঙা হবে হাড়গোড়। হংকং বিক্ষোভকারীদের শি জিনপিংয়ের হুঁশিয়ারি। টাইফুন তাণ্ডব শেষে জাপান উপকূলে চলছে উদ্ধার তৎপরতা। নিহত ৩৬, এখনও নিখোঁজ শতাধিক। দর্শক, এসব খবরের বিস্তারিত নিয়ে এই মুহূর্তে সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। সাহস থাকলে ৩৭০ ধারা পুনর্বহাল করুন, বিরোধীদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনী প্রচারণায় নরেন্দ্র মোদী এই মন্তব্য করেছেন। একই দিন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগ, অর্থনৈতিক সংস্কারের অজুহাতে দেশকে টুকরো টুকরো করছে বিজেপি সরকার। দীর্ঘ ২ মাস পর আজ সচল হয়েছে জম্মু কাশ্মীরের মোবাইল ও ইন্টারনেট সেবা। উপত্যকার ৪০ লাখ পোস্টপেইড মোবাইল গ্রাহক ফিরে পেয়েছেন তাদের এই সংযোগ। দীর্ঘ অচল অবস্থার পর ১০ অক্টোবর পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় জম্মু কাশ্মীর। ৪ দিন পর আজ স্বাভাবিক হলো মোবাইল ও ইন্টারনেট সেবা। অঞ্চলটিতে ৬৬ লাখ গ্রাহক থাকলেও ৪০ লাখ ব্যবহার করেন পোস্টপেড সেবা, যা স্থানীয় সময় বেলা ১২টায় পুনর্বহাল হয়। উপত্যকা যখন স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর তোড়জোড় চলছে, সে সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে অব্যাহত বাকযুদ্ধ। ২১ অক্টোবর মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে চলছে জোর প্রচারণা। রোববার জনসমাবেশে বিরোধীদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন নরেন্দ্র মোদী। বলেন, সৎসাহস থাকলে বিলোপ হওয়া ৩৭০ ধারা পুনর্বহাল করা হোক, কিন্তু তাতে জম্মু কাশ্মীরের জীবনমান উন্নত হওয়ার কোনো সম্ভাবনা নেই। বিজেপি সরকার জম্মু কাশ্মীরের ব্যাপারে অভূতপূর্ব ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। চ্যালেঞ্জ জানালাম, পারলে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত পুনর্বহাল করুন। কারণ গেল ৭০ বছর ধরে উপত্যকার বাসিন্দারা মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছিল। সেখানকার স্বার্থান্বেষী মহল শুধু মদত দিচ্ছিল সন্ত্রাসবাদকে। কিন্তু জম্মু কাশ্মীর আমাদের জন্য শুধু এক টুকরো ভূখণ্ড নয়, বরং গোটা ভারতের মাথার মুকুট। একই দিন কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীও বলেন, অর্থনৈতিক সংস্কারের অজুহাতে দেশকে বিভক্ত করছে সরকার। অর্থনৈতিক সংস্কার, কর্মসংস্থান আর উন্নয়নের নামে দেশকে প্রতিনিয়ত টুকরো টুকরো করছে বিজেপি সরকার। কিন্তু তাতে মানুষের লাভের বদলে লোকসানই বেশি। এমনকি ভয় ভীতি দেখিয়ে জনসাধারণের কণ্ঠ রোধ করা হচ্ছে, যার জবাব একদিন বিজেপিকে কড়ায় গণ্ডায় দিতে হবে। ৫ আগস্ট প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ নির্বাহী ক্ষমতা বলে বিলোপ করেন জম্মু কাশ্মীরকে দেয়া বিশেষ মর্যাদা সম্পন্ন সংবিধানের ৩৭০ ধারা। একই সাথে রাজ্যটিকে কেন্দ্রশাসিত ২টি অঞ্চলে বিভক্ত করার সিদ্ধান্ত জানায় সরকার। এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয় কারফিউ। গ্রেফতার হন উপত্যকার কয়েক হাজার রাজনৈতিক নেতা। পুরো বিশ্বের সাথে বিচ্ছিন্ন করা হয় যোগাযোগ ব্যবস্থা। মৌলি ইসলাম, যমুনা নিউজ। উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেছে কমপক্ষে ১২ জনের। সোমবার সকালের দুর্ঘটনা আরও ১৫ জন অগ্নিদগ্ধ হয়েছে। প্রশাসন জানিয়েছে, সকালে মাও মোহাম্মদ এলাকায় একটি দোতলা ভবনে এই দুর্ঘটনা ঘটে। জোরালো বিস্ফোরণে ধসে পড়ে গোটা ভবনটি। ধারণা করা হচ্ছে অনেকেই চাপা পড়ে রয়েছেন ধ্বংসস্তূপের নিচে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় চলছে তল্লাশি অভিযান। এরই মধ্যে উদ্ধারকারীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের আশঙ্কা বাড়তে পারে মৃতের সংখ্যা। এই কারণে কী কারণে সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। চলছে পুলিশি তদন্ত। রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্থানীয় প্রশাসনকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সর্বাত্মক সহযোগিতার নির্দেশনা দিয়েছেন। এবার হংকংয়ে বিক্ষোভকারীদের অস্তিত্ব বিলীন করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনকে বিভক্ত করতে চাইলে আন্দোলনকারীদের হাড়গোড় ভেঙে দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে সরকারি প্রতিষ্ঠানের পর এবার বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালাচ্ছে আন্দোলনকারীরা। প্রত্যর্পণ বিলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিক্ষোভ চলছে হংকংয়ে। সরকারি প্রতিষ্ঠানের পর এবার তাণ্ডব চলছে বেসরকারি দোকান, শপিং মল সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে।
কেনাকাটা করতে এসেছিলাম, হঠাৎ কয়েকজন এসে ভাঙচুর শুরু করলো। পুলিশ এসে টিয়ার গ্যাস ছুড়লো। মুহূর্তের মধ্যেই যেন নরকতুল্য হয়ে উঠল পুরো পরিস্থিতি। জার্মানি থেকে এখানে এসেছিলাম গবেষণার কাজে, কিন্তু কয়েক মাস ধরে শুধু এসবই দেখছি। জানি না পরিস্থিতি কবে নিয়ন্ত্রণে আসবে। এদিকে হংকংয়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর হবার ঘোষণা দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। নেপাল সফরে দেয়া বক্তব্যে চীনের সর্বোচ্চ নেতা বলেন, ষড়যন্ত্রকারীদের অস্তিত্ব বিলীন করে দেয়া হবে। যারা চীনকে ভাঙার ষড়যন্ত্র করছে তাদের বলছি, এটা দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। সাবধান হয়ে যান, নইলে সব ষড়যন্ত্রকারীদের অস্তিত্ব বিলীন করে দেব। দরকার হলে বিক্ষোভকারীদের হাড় মাংস থেতলে দেওয়া হবে। এদিকে মুখোশ পরে বিক্ষোভ নিষিদ্ধ করায় হংকংয়ে প্রতিবাদ স্বরূপ নতুন ভাস্কর্য নির্মাণ করেছে বিক্ষোভকারীরা। গ্রেফতারকৃতদের মুক্তি দেওয়ার পাশাপাশি ধরপাকড় বন্ধেরও আহ্বান জানানো হয়। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। এদিকে বিক্ষোভ আন্দোলন বন্ধে জ্বালানির উপর ভর্তুকি পুনরায় চালু করতে সম্মত হয়েছে ইকুয়েডর সরকার। রোববার বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘ। গেল 2 সপ্তাহ ধরে জ্বালানির উপর থেকে ভর্তুকি প্রত্যাহারের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাধারণ মানুষ। সরকার বিরোধী আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে ইকুয়েডর। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে প্রাণ হারায় কমপক্ষে 7 জন, আহত হয় কয়েকশো বিক্ষোভকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করেন প্রেসিডেন্ট লেনিন মোনেরো। এ পর্যায়ে জাতিসংঘের আঞ্চলিক প্রতিনিধি এবং রোমান ক্যাথলিক চার্চের মধ্যস্থতায় শান্তি আলোচনায় বসে সরকার এবং নৃগোষ্ঠীর নেতারা। ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবেই চলতি মাসের শুরুতে জ্বালানির উপর ভর্তুকি কমানোর ঘোষণা দেয় মোরেনো সরকার। আন্দোলন বন্ধে শান্তিপূর্ণ সমঝোতার প্রস্তাব দিয়েছিলাম আমরা, যার মধ্যস্থতা করে জাতিসংঘ। উভয় পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত আসার পরেই পুনরায় ভর্তুকি বহাল করা হলো জ্বালানি খাতে, কারণ জাতিসংঘ হস্তক্ষেপ করলে সেটা চুক্তিতে পরিণত হওয়াটাই স্বাভাবিক। এবছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক অভিজিৎ ব্যানার্জি, এস্থার ডাফলো ও মাইকেল ক্রেমার। সোমবার স্টকহোমে এই ঘোষণা দেন রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স। বৈশ্বিক দারিদ্র্য নিরসন সংক্রান্ত গবেষণার স্বীকৃতি হিসেবেই এই পুরস্কারে ভূষিত হয়েছেন এই 3 জন। 50 বছর বয়সী দ্বিতীয় নারী হিসেবে অর্থনীতিতে নোবেল পেলেন এস্থার ডাফলো। অর্থনীতিতে নোবেল বিজয়ীদের মধ্যে সর্বকনিষ্ঠও তিনি। সম্পর্কে স্বামী স্ত্রী অভিজিৎ এবং ডাফলো। নোবেল কমিটি জানিয়েছে, দারিদ্রতা দূর করতে বিশ্বব্যাপী বিভিন্ন পরীক্ষামূলক পদ্ধতি গ্রহণ করা হয়েছে। অন্যতম কার্যকরী পদ্ধতি অভিজিৎ, ডাফলো এবং ক্রেমারের গবেষণা। তারই স্বীকৃতি হিসেবে দেয়া হলো এই সম্মাননা। 1901 সাল থেকে আনুষ্ঠানিকভাবে নোবেল পুরস্কার দেয়া শুরু হলেও 1968 সাল থেকে অর্থনীতিতে এই সম্মাননা প্রদান করা হচ্ছে। প্রলয়কারী টাইফুন হাগিবিস এর তাণ্ডবে বিধ্বস্ত জাপানের সমুদ্র উপকূল। এখন পর্যন্ত 36 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। টানা বৃষ্টির প্রভাবে বেশ কয়েক জায়গায় তৈরি হয়েছে ভূমিধস। উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনা সদস্য সহ 21 লাখের বেশি উদ্ধারকর্মী। আশ্রয় কেন্দ্রগুলোতে ঠাঁই নিয়েছে 70 লাখের বেশি মানুষ। বিদ্যুৎ বিচ্ছিন্ন 1 লাখের বেশি বাড়িঘর। রোববার রাতেই গতিপথ পাল্টে ভূভাগ থেকে সরে যায় শক্তিশালী টাইফুন হাগিবিস। তবে 6 দশকের সবচেয়ে শক্তিশালী ঝড়টির তাণ্ডবের চিহ্ন চারিদিকে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইচিহারা সহ রাজধানী টোকিওর আশপাশের বিশাল এলাকা। 21টি নদীর বাঁধ ভেঙে উপচে পড়েছে পানি। সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতির। আরও 140টি নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। হাসপাতালের নিচতলায় ঢুকে পড়েছে পানি। আমাদের সার্ভিস কাউন্টারের প্রায় বুক পর্যন্ত উঠে গেছে পানি। ডাইনিং হল পুরো তলিয়ে আছে। রোগীদের খাবার সরবরাহ করতে পারছে না। ঝড় জলোচ্ছ্বাসের সাথে ভূমিধস দুর্ভোগ বাড়িয়েছে কয়েক গুণ। টানা বৃষ্টির কারণে ভূমিধসে চাপা পড়েছে বহু ঘরবাড়ির স্থাপনা। নিখোঁজ ও আটকে পড়াদের সন্ধানে চলছে উদ্ধার কাজ। নিয়োজিত রয়েছেন ফায়ার সার্ভিস কর্মী, জরুরি নিরাপত্তা বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবী সহ প্রায় 1 লাখ উদ্ধারকর্মী। মোতায়েন করা হয়েছে 31,000 সেনা সদস্য।
গতকাল জলোচ্ছ্বাসের সময় আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম, মনে হচ্ছিল গোটা সাগর আমাদের গ্রাস করছে। ঈশ্বরকে ধন্যবাদ, পরিবারের সবাই সুরক্ষিত আছে, তবে আমার কৃষি যন্ত্রপাতি সব বিকল হয়ে গেছে। রাস্তাঘাট বিধ্বস্ত হওয়ায় এখনো যোগাযোগ বিচ্ছিন্ন অনেক শহর, অনেক এলাকাতেই বন্ধ রেল যোগাযোগ, বিদ্যুৎহীন প্রায় 1 লাখ ঘরবাড়ি। আশ্রয় কেন্দ্রগুলোতে দুর্গতদের উপচে পড়া ভিড়। শনিবার টোকিওর ইচিহারা শহরে ঘন্টায় 225 কিলোমিটার গতিতে আঘাত হানে সুপার টাইফুন হাগিবিস, লন্ডভন্ড করে দেয় দক্ষিণ পূর্বাঞ্চল। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। ইরান ও সৌদি আরবের মধ্যে যুদ্ধ হলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনবে। তেহরান সফরে এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইরানের সাথে সৌদি আরবের চলমান উত্তেজনা কমাতে দেশটি সফর করছেন পাকিস্তানের এই প্রধানমন্ত্রী। চলতি বছর ইরানে এটি ইমরানের দ্বিতীয় সফরের সময় ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠক করেছেন ইমরান খান। বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংকট সমাধানে মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান, সৌদি আরবের আলোচনায় বসার বিকল্প নেই। ইরানের সঙ্গে হওয়া 6 বিশ্ব শক্তির পরমাণু চুক্তি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন ইমরান। তেল বাণিজ্য নিয়ে উপসাগরীয় অঞ্চলে দুই দেশের মধ্যে টানটান উত্তেজনা চলছে। গত 14 সেপ্টেম্বর সৌদি আরবের 2টি তেল স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এই ঘটনার জন্য ইরানকেই দায়ী করে আসছে সৌদি আরব। এরপর থেকেই দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তুরস্কের একের পর এক হামলার মুখে এবার সিরিয়ার সেনাবাহিনীর দ্বারস্থ সশস্ত্র কুর্দি গোষ্ঠী এসডিএফ। রোববার সিরিয়ান সেনাবাহিনীর সঙ্গে চুক্তি করা হয়েছে বলে জানায় সশস্ত্র গোষ্ঠীটি, যার লক্ষ্য তুরস্কের সেনাবাহিনীকে পিছু হটাতে বাধ্য করা। এদিকে ক্রমাগত তুর্কি হামলার মুখে সীমান্ত এলাকা ছেড়েছেন প্রায় 4 লাখ মানুষ। সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে ফ্রান্স, জার্মানি। পুরনো মিত্র যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের পর সিরিয়ার কুর্দি সশস্ত্র গোষ্ঠী এসডিএফকে রীতিমতো চেপে ধরেছে তুরস্ক। কুর্দিদের সাথে তুমুল লড়াই চলছে তুরস্ক সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর, আর ভারী কামান থেকে মুহুর্মুহ গোলাবর্ষণ চলছে তুরস্ক সেনাবাহিনীর তরফ থেকে। সব মিলিয়ে সীমান্তবর্তী সিরিয়ান শহর আল আবাইক এখন এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র। শুধু সশস্ত্র বিদ্রোহী নয়, আক্রমণে প্রাণ যাচ্ছে বেসামরিক নাগরিকদেরও। এরই মধ্যে হামলার শিকার হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি আর হাসপাতালগুলো। দীর্ঘ হচ্ছে মরদেহের সারি। কুর্দিদের দখল থেকে 30 কিলোমিটারের বেশি এলাকা নিজেদের আয়ত্তে নিয়েছে তুরস্কের সেনাবাহিনী। এই সুযোগে আলিসা ক্যাম্প থেকে পালিয়ে গেছে জঙ্গি গোষ্ঠী আইএস সংশ্লিষ্ট প্রায় 800 ব্যক্তি। এ অবস্থায় সিরিয়া তুরস্ক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বিশ্ব নেতাদের। প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট এরদোগানের সাথে আমার বৈঠক হয়েছে। দুজনকেই বলেছি, তুরস্ক সীমান্তে ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। সেখানে অবিলম্বে হামলা বন্ধ না করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। Face à cette situation, nous resterons très তুরস্কের নিরাপত্তার বিষয়টিকে খাটো করে দেখার সুযোগ নেই। আমাদেরকে আঙ্কারার বিষয়টিও মাথায় রাখতে হবে। তবে এটা ঠিক, সেখানে মানবাধিকার পরিস্থিতির ভয়াবহ অবনতি হচ্ছে, সেটাকে ঠেকাতেই হবে। নিজ ভূখণ্ডে তুরস্কের কুর্দি বিরোধী অভিযানকে আগ্রাসন হিসেবে আখ্যা দিয়েছে সিরিয়া। কুর্দি গোষ্ঠী এসডিএফ বলছে, তুরস্ককে হটাতে সিরিয়ান সেনাবাহিনীর সাথে চুক্তি করেছে তারা। এর পরপরই উল্লাসে পথে নেমে আসে কুর্দিরা। এদিকে তুরস্কের আগ্রাসনের পর সিরিয়ার সীমান্ত এলাকা ছাড়তে শুরু করেছেন সেখানকার বাসিন্দারা। এরই মধ্যে ঘরবাড়ি ছেড়েছেন প্রায় 4 লাখ মানুষ। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। কাতালোনিয়ায় রাষ্ট্রদ্রোহিতার দায়ে অভিযুক্ত 12 স্বাধীনতাকামী নেতার রায় আজ। সর্বনিম্ন 12 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে নেতাদের। স্পেনের সুপ্রিম কোর্ট এ রায় দেবে। রাষ্ট্রদ্রোহিতা ছাড়াও ডাকাতি এবং সরকারি সম্পদ ধ্বংসের অভিযোগও রয়েছে এই নেতাদের বিরুদ্ধে। অবশ্য শুনানিতে নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন এই নেতৃবৃন্দ। জানান, রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাদের। এদিকে আটক নেতাদের মুক্তি না দিলে বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে স্বাধীনতাকামীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা জোরদার করেছে সেখানকার প্রশাসন। 2017 সালে কাতালোনিয়ায় স্বাধীনতার দাবিতে আয়োজিত গণভোটকে স্পেনের সাংবিধানিক আদালত অবৈধ ঘোষণার পর অঞ্চলটিতে শুরু হয় ব্যাপক বিক্ষোভ, সহিংসতা ও ধরপাকড়। স্পেনে পালিয়ে গ্রেপ্তার হন সাবেক কাতালান প্রেসিডেন্ট কার্লোস পিজমন্ট। হামলার হুমকি থাকা সত্ত্বেও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। প্রচারণার কৌশলেও পরিবর্তন আনবেন না বলেও জানিয়েছেন তিনি।
একদিন আগেই নিরাপত্তা ঝুঁকির কারণে বুলেট প্রুফ জ্যাকেট পরে সমাবেশে যান জাস্টিন। পৌঁছার নির্ধারিত সময়ের 1.5 ঘন্টা পর রয়্যাল কানাডিয়ান পুলিশের পরামর্শ মেনেই বুলেট প্রুফ জ্যাকেট পরেছিলেন বলে জানিয়েছেন তিনি। পরিবার এবং দলীয় সমর্থকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করার কথাও জানিয়েছেন ট্রুডো। অবশ্য কোনো ধরনের হুমকি ধামকিতেই প্রচারণা ও জনসংযোগ বন্ধ হবে না বলে জানিয়েছেন জাস্টিন ট্রুডো। এখন থেকে স্বাভাবিকভাবেই প্রচারণায় অংশ নেবেন বলেও জানিয়েছেন জাস্টিন ট্রুডো। সমাবেশে হামলার হুমকি নিয়ে বিস্তারিত কিছু জানেনি লিবারেল পার্টি কিংবা পুলিশ। পর্দা নামল 47তম আলবুকার্ক বেলুন উৎসবের সমাপনী দিনে রং বেরঙের নানা বেলুন ভাসল নীল আকাশে। টানা 9 দিনের আয়োজনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য ছাড়াও যোগ দেন বিশ্বের নানা দেশের প্রতিযোগীরা। আর দর্শক, এই খবরের সঙ্গেই শেষ করব যমুনা আইডেক্স। তবে তার আগে শিরোনামগুলো থাকছে আরেকবার। সাহস থাকলে 370 ধারা পুনর্বহাল করুন, বিরোধীদের মোদির চ্যালেঞ্জ। 2 মাস পর সচল জম্মু কাশ্মীরের মোবাইল ইন্টারনেট সংযোগ। চীনকে বিভক্ত করতে চাইলে বিলীন হবে অস্তিত্ব, ভাঙা হবে হাড়গোড়। হংকং বিক্ষোভকারীদের শি জিনপিংয়ের হুঁশিয়ারি। টাইফুন তাণ্ডব শেষে জাপান উপকূলে চলছে উদ্ধার সংস্কার। নিহত 36, এখনও নিখোঁজ শতাধিক। আর দর্শক, এই ছিল এখনকার মতো যমুনা আইডেস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।